17 বছর পর ভোটের মাঠে খালেদা জিয়া লড়বেন 3টি আসনে। বগুড়া 6-এ তারেক রহমান, 237 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। অনানুষ্ঠানিকভাবে কিছু আসনে প্রার্থী ঠিক করল এনসিপি। নাহিদ লড়বেন ঢাকা 11 থেকে, আখতার রংপুর 4-এ, পঞ্চগড়ে সার্জিস, কুমিল্লায় হাসনাত। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনায় ভবনের উচ্চতা বৃদ্ধিতে ব্যবসায়ীদের স্বস্তি, ক্ষুব্ধ পরিকল্পনাবিদরা। বাস্তবতা মেনেই সিদ্ধান্ত, বলছে রাজু। বিজিবির নিয়মিত অভিযানের পরেও চোরাচালান কমছে না ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে। বহনে ব্যবহার হচ্ছে স্থানীয়রা, কঠোর নজরদারির তাগিদ। এবং নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হবার হাতছানি মামদানির সামনে। কয়েক ঘন্টা পরেই ভোট, 20% এসেও গড়ে দিতে পারে ফল। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা, আমি গালিব ইবনে রিয়াজ। বড় চমক রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফিরছেন ভোটের লড়াই। তিনি লড়বেন বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1 আসনে। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনের অংশ নেবেন বগুড়া 6 আসন থেকে। 237টি আসনে প্রার্থী ঘোষণা করে দলের মহাসচিব জানান, বাকি আসনগুলোতে শরিকদের অথবা ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1 থেকে এবার তিনি প্রার্থী হচ্ছেন। 17 বছর পর জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির এই নেত্রী। সবশেষ 2008 সালে অংশ নিয়েছিলেন বগুড়া 6, 7 আর ফেনী 1 আসনে। আর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লড়বেন মায়ের আসন বগুড়া 6 থেকে। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। ফেনী 1 বেগম খালেদা জিয়া। বগুড়া 7 বেগম খালেদা জিয়া। বগুড়া 6 তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘিরে আগ্রহ জমে ওঠে দল ও দলের বাইরে। সোমবার গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠক হয়। ডাকা হয় দলের সাংগঠনিক সম্পাদকদেরও। বেলা 12:30টায় শুরু হওয়া এই বৈঠক গড়ায় সূর্যাস্ত পর্যন্ত। লন্ডন থেকে ভার্চুয়ালি ঘণ্টা 5 দীর্ঘ এই বৈঠকের নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বেশ কয়েকটি আসন সহ 300 আসনের কোথাও কোথাও জোটের প্রার্থী আসছে এমন খবর শোনা যাচ্ছিল। অবশেষে ঢাকা 20 আসনের 6টিতেই ফাঁকা রেখে প্রার্থী দিল বিএনপি। ঢাকা 6 আসনে লড়ছেন ইশরাক হোসেন, ঢাকা 8 আসনে মির্জা আব্বাস ও ঢাকা 2 আসনে আমানুল্লাহ আমান এবং ঢাকা 3-এ লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা 1 খন্দকার আবু আশফাক, ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন, ঢাকা 5 নবিউল্লাহ নবী, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 7 পরে ঘোষণা করা হবে, ঢাকা 8 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা 9 পরে ঘোষণা করা হবে, ঢাকা 10 পরে ঘোষণা করা হবে, ঢাকা 11 এম এ কাইয়ুম, ঢাকা 12 সাইফুল আলম নীরব, ঢাকা 13 পরে ঘোষণা করা হবে, ঢাকা 14 সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা 15 শফিকুল ইসলাম খান, ঢাকা 16 আমিনুল হক, ঢাকা 17 পরে ঘোষণা করা হবে, ঢাকা 18 পরে ঘোষণা করা হবে, ঢাকা 19 ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 20 পরে ঘোষণা করা হবে। 237 আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর মির্জা ফখরুল ঘোষণা দেন, যে কোনো সময় স্থায়ী কমিটি প্রার্থীদের নাম পরিবর্তন করতে পারে। এখন এই যেটা আমরা ঘোষণা করলাম, এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবো।
ঠাকুরগাঁও 1 আসন থেকে নিজের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজার 1 বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, চাঁদপুর 1 ইহসানুল হক মিলন, কুমিল্লা 3 স্থায়ী কমিটির আরেক সদস্য ও প্রবীণ রাজনীতিক খন্দকার মোশাররফ হোসেন, নরসিংদী 2 স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ভোলা 3 হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, চট্টগ্রাম 10 স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম 7 হুমাম কাদের চৌধুরী, সিলেট 2 আসনে গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনার প্রার্থিতা চূড়ান্ত করেছে বিএনপি। 237 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দল বার্তা দিল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জন্য একক প্রার্থীর হয়ে যেন সবাই কাজ করে। এবং এর প্রতিফলন আমরা দেখলাম যখন এই গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে এখানে কর্মী সমর্থকদের ভিড়, এবং তারাও বলছেন আগামী নির্বাচনে যাদের নাম ঘোষণা করা হয়েছে প্রার্থী হিসাবে তাদের পক্ষ হয়ে এবং ধানের শীষকে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। গুলশান বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে থেকে জাওয়াদ মাহমুদ এখন। এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল করেছে বিএনপি সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেন তারা। সহকর্মীদের তথ্যছবিতে আরো জানাচ্ছেন শামিউর রহমান শাম্মী। ফেনী 1 আসনের প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণার পরেই উচ্ছ্বাস প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। সোমবার রাত 9টার পর জেলার ফুলগাজী বাজার ও কালীরহাটে আনন্দ মিছিল করে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির কয়েকশো নেতাকর্মী। এ সময় তারা বলেন, এর আগেও খালেদা জিয়া একই আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন, তাই আশা করছেন আসন্ন নির্বাচনেও বিপুল ভোটে নির্বাচিত হবেন তিনি। আমাদের মা নেত্রী বারবার 3বার নির্বাচিত, এখানে ফেনী 1 আসনে এমপি হয়েছেন, উনি 3বারে প্রধানমন্ত্রী হয়েছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখানে নির্বাচন করার ঘোষণা দেওয়াতে মহা খুশি। মা বেগম খালেদা জিয়া এখান থেকে এমপি হয়ে সংসদে প্রধানমন্ত্রী হবে, এটাই আমাদের ফেনী 1-এর গর্ব। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাতে উচ্ছ্বসিত বগুড়াবাসী। প্রার্থী ঘোষণার পরপরই শুরু হয় আনন্দ মিছিল, যেখানে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বরগুনা 1 আসনে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাকে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেন তার কর্মী সমর্থকেরা। বিএনপির মনোনয়ন ঘোষণার পর সন্ধ্যা 6:30টায় বরগুনা জেলা কার্যালয়ের সামনে শুরু হয় র্যালি। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। যে বিএনপির যে এখন জোয়ার, মানুষ পরিবর্তন চায়, মানুষ উন্নয়ন চায়, সেই কাজগুলো আওয়ামী লীগের কাছ থেকে একদিন তারা পায় নাই। অতএব মানুষের প্রত্যাশা পূরণ করতে আমরা ইনশাল্লাহ সক্ষম হব। টাঙ্গাইলে 8টি আসনের মধ্যে 7টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করায় নিজ নিজ আসনে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। সিরাজগঞ্জ 2 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল হয়েছে। রাত 8টার দিকে শহরে মিছিল করে যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে নাটোরেও। 2 আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মনোনয়ন দেয়ায় সন্ধ্যার পর শহরের কানাইখালী এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করেন তার সমর্থকেরা। এ সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শামিমা রহমান শাম্মী, এখন। সারা দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির মনোনয়ন না পাওয়া প্রার্থীর সমর্থকরা। বিএনপি মনোনয়ন বাতিলের দাবিতে সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তারা। বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদনে বিস্তারিত। বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় পছন্দের প্রার্থী না থাকার জন্যই এমন ক্ষোভ দেশের বিভিন্ন স্থানে। বেশ কিছু আসনে মনোনয়ন বাতিলের দাবি তুলছেন সমর্থকরা। চট্টগ্রাম 4 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সমর্থকরা। সীতাকুণ্ডে মহাসড়কের 3টি স্থানে অবস্থান নিয়ে এই বিক্ষোভ চলে।
এতে মহাসড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন, বিপাকে ঢাকা চট্টগ্রামে যাতায়াত করা শত শত যাত্রী। স্থানীয়রা জানায়, কেন্দ্রীয় বিএনপি থেকে চট্টগ্রাম ৪ আসনে কাজী সালাউদ্দিনের নাম ঘোষণার পরপরই সড়কে নেমে আসেন আসলাম চৌধুরীর সমর্থকরা। কেন্দ্রের কাছে এবং দেশনায়ক তারেক রহমানের কাছে এই সীতাকুণ্ড নেতাকর্মীদের একটাই দাবি এই অবৈধ নমিনেশন প্রত্যাহার করে অবিলম্বে। এখানে লোকাল মনে হয় কোন এমপিকে হয়তো বা নমিনেশন দেয় না মনে হচ্ছে, শুনছিলাম। এখন দেখি যে এই অবস্থা, আমরা দাঁড়ায় আছি সবাই। আমি বাড়িতে যাইতে পারতেছি না, সেজন্য এখন হঠাৎ অবরোধ দেখছিলাম। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকীর কর্মী সমর্থকরা। সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলায় এই বিক্ষোভ কর্মসূচি হয়। এদিকে নাটোরের লালপুরে মনোনয়ন প্রত্যাশী ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নাটোর 1 আসনের মনোনয়নপ্রাপ্ত ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় জিল্লুর রহমান নামে রাজনের এক সমর্থক আহত হয়। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। সোমবার রাত 8টার দিকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নেতাকর্মীরা অবৈধ মনোনয়ন মানি না বলে স্লোগান দিতে থাকেন। জেলা বিএনপি এবং এর সমস্ত অধীনস্থ কমিটির পক্ষ থেকে এই মনোনয়নকে প্রত্যাখ্যান করছি। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছি জাবেদ মাসুদ মিল্টনের সাথে। আমরা চাই জাবেদ মাসুদ মিল্টনকেই নমিনেশন দিতে হবে। কুষ্টিয়া 3 আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাবুদ্দিনের সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। রাত 9টায় শহরের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিল করেন তারা। নাজমুস সাকিব সামি, এখন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কয়েকটি আসনে অনানুষ্ঠানিকভাবে প্রার্থী নির্ধারণ এনসিপি। জানা গেছে, দলের শীর্ষ কয়েক নেতা লড়বেন কোন কোন আসন থেকে। দলীয় সূত্র জানিয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন ঢাকা 11 আসন থেকে, আর দলের সদস্য সচিব আখতার হোসেন প্রার্থী হবেন রংপুর 4 থেকে। এছাড়া হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, সার্জিস আলম পঞ্চগড় 1, নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা 18, আরিফুল ইসলাম আদিব ঢাকা 14, তাসনিম জারা ঢাকা 9, সরওয়ার তুষার নরসিংদী 2, হান্নান মাসউদ নোয়াখালী 6 ও SM সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ আসন থেকে লড়বেন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। মহানগরী ঢাকার নগর পরিকল্পনায় আবারও বড় পরিবর্তন। নতুন করে অনুমোদন পেয়েছে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2025, যাতে স্থান ভেদে দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে ভবনের উচ্চতা। এতে ব্যবসায়ীদের স্বস্তি মিললেও নগরীর বাসযোগ্যতা নিয়ে ক্ষুব্ধ পরিকল্পনা ও পরিবেশবিদরা। অনেকের তো ক্ষোভ খোদ রাজুকের উপরে। অভিযোগের জবাবে বাস্তবতা মেনেই পরিকল্পনা প্রণয়নের দাবি রাজুক চেয়ারম্যানের। আরও জানাচ্ছেন আতিক মেজমা লগ্ন। কংক্রিটের ভবন তোলার দৌড়ে হাঁসফাঁস করছে ঢাকা। ভবনের ছায়ায় হারিয়ে যাচ্ছে আলো বাতাস, এক টুকরো খোলা আকাশের জীবন। নিচে যানজট, উপরে কংক্রিটের প্রতিযোগিতা। এই বিশৃঙ্খল ও অব্যবস্থাপনার নগরীকে নতুন করে নিয়মের মধ্যে আনতে 2008 সালে ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাব নিয়ে আসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, যার লক্ষ্য ছিল টেকসই ও দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনা। কিন্তু সময়ের সাথে নগর তার যে গতিবিধির পরিবর্তন ঘটিয়েছে, তার সাথে খাপ খাইয়ে নিতে 2022 থেকে 2035 সাল অবধি নতুন ড্যাপের আহ্বান করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। গেল 19 অক্টোবর ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2025-এর নীতিগত অনুমোদন দেয় ড্যাপ রিভিউ সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এখানে সবুজ খোলা জায়গা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফ্লোর এরিয়া রেশিও বা ভার। আর এই ভারের মানের উপর ভিত্তি করেই জানা যায় ওই এলাকায় সর্বোচ্চ কত উচ্চতার ভবন নির্মাণ করা যাবে।
সংশোধিত ড্যাপে মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর, পুরান ঢাকা ও খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে উচ্চতার সীমা। এর মধ্যে করাইল, খিলক্ষেত আর মিরপুর টিওএইচএসে উচ্চতা সীমা বেড়েছে দ্বিগুণেরও বেশি। আগে যেখানে অনুমোদন ছিল 5 তলা ভবনের, সেখানে এখন নির্মাণ করা যাবে 10 থেকে 11 তলা পর্যন্ত। তবে গুলশান, বনানী ও ধানমন্ডি আবাসিক এলাকায় কিছুটা কমেছে ভাড়ের মান। এরপরও খুশি নন আবাসন ব্যবসায়ীরা। তাদের দাবি, নগরীর বৃহত্তর জনগোষ্ঠীর আবাসন চাহিদা মেটাতে আরও উঁচু ভবনের প্রত্যাশা তাদের। ডেভেলপারদের জন্য বা ভূমি মালিকদের জন্য অস্বস্তি রয়ে গেছে, যেখানে আরেকটু এলিমিনেট হতে হবে। কারণ ঢাকার জমির দাম কত, হিউজ। তা আপনি যদি ফ্ল্যাট বানায় যদি বিক্রি করে যদি সেই ল্যান্ডের ভ্যালু না পান, তাহলে তো আপনি ডেভেলপ করতে চাবেন না। ভূমিকম্প, আগুন ঝুঁকিতে থাকা এই বিপদের নগরীতে সংশোধিত ড্যাপ নিয়ে ক্ষোভ জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। কমিটিতে থাকা তাদের পরামর্শ মানা হয়নি। ব্যবসায়ীদের সুবিধা দিতেই পরামর্শ অগ্রাহ্য করার অভিযোগ তাদের। এমনকি ঢাকার আশেপাশে কৃষি জমিকে নালা দেখিয়ে ভবন তোলার বৈধতা দেওয়ার অভিযোগ তাদের। আমি মনে করি এখানে বিশাল একটা অন্যায় কার্যক্রম হয়েছে সকলের চোখের ফাঁকিতে। একটা বিতর্ক বাজারে রাখা হয়েছিল, উঁচু ভবন, নিচু ভবন। মনে রাখা দরকার, ছোট ছোট রাস্তায় উঁচু ভবনগুলো অবৈধ, কিন্তু ওই বিতর্কের মধ্যে দিয়ে এই যে অসংখ্য বন্যাপ্রবণ অঞ্চল এবং কৃষি জমি অনুমোদন দেওয়া হয়েছে বিশেষ বিবেচনায়, এগুলোর প্রত্যেকটা গর্হিত অপরাধ। এই যে ড্যাপকে সংশোধনের নাম দিয়ে যে উপদেষ্টা পরিষদে যে জিনিসটাকে নীতিগতভাবে অনুমোদন করার চেষ্টা করা হলো, সেটা হচ্ছে যে পুরোটাই আবাসন ব্যবসায়ীদের চাপে। যেই শহরে দিনকে দিন তাপ বাড়ছে, যেই শহরে বিল্ডিংগুলোর ভেতরে আলো বাতাস ঢোকার কোনো আয়োজন নাই, সেই শহরে আপনি আরও ফার বাড়িয়ে বিল্ডিংগুলোকে আরও উচ্চতর করে, তাহলে এই শহরে কি আরও আরবান হিট আইল্যান্ড যেটা বলি, নগরের তাপ বাড়ছে, সেটা আরও বাড়াবেন। অভিযোগের উত্তর জানতে রাজুক ভবনে যায় এখন টিভি। সেখানে গিয়ে দেখা মেলে চেয়ারম্যানের টেবিল ঘিরে আবাসন ব্যবসায়ীদের ভিড়। চেয়ারম্যানের দাবি, বাড়তি জনসংখ্যার চাহিদা ও আবাসন বাস্তবতা মেনেই নির্ধারিত হয়েছে নতুন ফার। আমরা চেষ্টা করছি সবাইকে অ্যাকোমোডেট করার। তবে এখানে এটা ঠিক যে মূল পার্থক্যটা সব শেষে যায় দুই জায়গায় দাঁড়াইছে। ডেভেলপারদের কিছু দাবি ছিল, আবার প্ল্যানারদের কিছু দাবি ছিল। অ্যাকচুয়ালি বাস্তবতার নিরিখে আমরা মাঝামাঝি বলবো না, যতটুকু সম্ভব এই বাস্তবতার নিরিখে আমরা একটা সিদ্ধান্ত, আমরা প্রস্তাব দিছি এবং এই প্রস্তাবটা কিন্তু তাদেরও ছিল, যারা প্ল্যানার্স, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার সবারই কিন্তু এই প্রস্তাবটা ছিল। এইটা আমরা আমাদের যে মন্ত্রিপরিষদের যে কমিটি ছিল সেই কমিটিতে আমরা দিছি। পরিকল্পনায় কোনো অসঙ্গতি থাকলে ভবিষ্যৎ সংশোধনীতে তা ঠিক করা হবে বলেও জানান তিনি। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে বেড়েছে চোরাচালান। বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য আনছে চোরা কারবারিরা। যদিও বিজিবির নিয়মিত অভিযানে ধরা পড়ছে বিপুল মাদক ও চোরাই পণ্যের চালান। আর চোরাই পণ্য বহনে ব্যবহার করা হচ্ছে সীমান্তের বাসিন্দাদের। তবে চোরাচালান সহ অপরাধ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির কথা জানিয়েছে বিজিবি। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাড়িটি দ্রুত করে বিএসএফ চলে আসবে। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে এভাবেই চলে ভারতীয় মাদক ও পণ্য চোরাচালান। মৌসুম অনুযায়ী চোরাই পণ্য আসছে বাংলাদেশে। ভারতীয় মাদক, গরুর মাংস, স্মার্টফোনের ডিসপ্লে, ক্যান্সারের ওষুধ, চশমা, এমনকি ফুচকাও আছে নিয়মিত চোরাচালানের তালিকায়। জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা ভারত সীমান্তবর্তী। এ 3 উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মাদক ও বিভিন্ন চোরাই পণ্য আনছে চোরা কারবারিরা। আর এসব চোরাই পণ্য বহনে ব্যবহার করা হচ্ছে সীমান্তের বাসিন্দাদের। ওটা যতই করাই হোক, চোরাচালান ঠিকই আছে। ওই দিক দিয়ে ইডাল দিয়া পাঠাইতে মাল, আর এরাও এখান থেকে টাকা পয়সা ইডাল দিয়ে পাঠাবো পুটলা বান্ধা। বিভিন্ন ধরনের মাদক আসছে, তারপরে মোবাইলের ডিসপ্লে, তারপরে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোবাইল ইন্ডিয়া থেকে আসছে। চোরাচালানকারী যারা করতেছে এরা তো পয়সা দিয়া মালিকরা এই সীমান্ত এলাকার যুবকরা দিয়ে এইগুলা করা, তো এরা এদিকে আনা নেওয়া করে, কিছু পয়সা পায়। এরা আসলে স্মাগলিং এরা করে না, এরা লেবার। তবে বিজিবির অভিযানে প্রতিনিয়ত ধরা পড়ছে মাদক ও চোরাই পণ্যের চালান। গেল 10 মাসে আখাউড়া, বিজয়নগর ও হবিগঞ্জের ধর্মগড় সীমান্ত থেকে 100 কোটি টাকারও বেশি মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির 25 ব্যাটালিয়ন। ধরা পড়েছে 48 জন চোরা কারবারি। যে সকল লোকাল ছেলেদেরকে ক্যারিয়ার হিসেবে ইউজ করা হয়, তারা খুব অল্প বয়সী, 13-14 বছরের বয়সী। তারা সেই এলাকার সব কিছু চেনে, সব জায়গা চেনে, যার ফলে তারা যখন নিয়ে আসতে যায় এবং আমাদের বিজিবি সদস্যরা যখন অ্যাম্বুশ করে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই তারা তাদের
হাতে যে মালটা আছে বা যে আইটেমটা আছে সেটাকে ফেলে দিয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। আর জেলা প্রশাসক বলছেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ কিছু যেন দেশে না ঢুকতে পারে, সেজন্য সীমান্তে আরও কঠোর নজরদারি করার নির্দেশনা দেওয়া হয়েছে বিজিবিকে। নির্বাচন সামনে আসছে, এই জন্য বিজিবিও প্রখর দৃষ্টি রাখছে বর্ডারগুলোতে, সেই জন্য আমাদের এই ধরাগুলো পড়ছে আর কি। বিজিবি এখন আরও জোরদার হবে, হচ্ছেও এবং আরও জোরদার হবে। একটা কিছু যাতে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে না পারে সেই বিষয়ে তারা সদা সতর্ক। ব্রাহ্মণবাড়িয়া জেলার ৭৩ কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে, এর মধ্যে ৩১ কিলোমিটারের সুরক্ষায় বিজিবির ২৫ এবং বাকি ৪৬ কিলোমিটার রয়েছে ৬০ ব্যাটালিয়নের দায়িত্বে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। সরবরাহ বাড়ায় মেহেরপুরে কমেছে শীতকালীন সবজির দাম। সপ্তাহের ব্যবধানে সবজি অনুযায়ী কেজিতে দাম কমেছে ১২ থেকে ৭০ টাকা পর্যন্ত, যার ফলে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বড়বাজার থেকে মুজাহিদ আল মুন্না। মুন্না, কী অবস্থা? সবজির দরদাম কেমন দেখছেন, আর বিশেষ করে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন, আর শীতকালীন সবজির দাম এখন কতটুকু ক্রেতাদের নাগালের মাঝে? গালিব, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। মেহেরপুরে সারা বছরই নানান ধরনের সবজি কিন্তু উৎপাদন হয়ে থাকে, অর্থাৎ 12 মাসই কিন্তু মেহেরপুরে সবজি উৎপাদন হয়। তবে এই যে শীতকালে কিন্তু সেটা অনেকটাই বেড়ে যায়, অর্থাৎ শীতকালকে যেহেতু সবজির সময় বলা হয় বা সবজির মৌসুম বলা হয়, এখানে শীতকালে বিভিন্ন ধরনের সবজি কিন্তু উৎপাদন হয়ে থাকে এবং গত সপ্তাহ ধরেই কিন্তু মেহেরপুরে শীতকালীন যে সবজি সে সরবরাহ কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার ফলে দাম কিন্তু নিম্নমুখী বলতে কিন্তু একেবারে সস্তা দামে বিক্রি হচ্ছে। আমি যদি আপনাকে আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা করে, যেটি কিছুদিন আগেও কিন্তু ১০০ টাকা ছাড়িয়েছিল, অর্থাৎ কেজিতে প্রায় ৬০ থেকে ৭০ টাকা কমেছে কিন্তু ১ কেজি বেগুনে। এছাড়াও আমি যদি অন্যান্য সবজির কথা বলি, ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা, পাতাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা, সিম কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু ২০০ টাকা বা ১৬০ টাকা থেকে কমতে কমতে এখন কিন্তু আজ কিন্তু মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা করে, অর্থাৎ সিমের দামও কিন্তু অনেকটাই কমে গেছে। এছাড়াও আমি প্রতি কেজি ঝিঙে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা, প্রতি কেজি কলা বিক্রি হচ্ছে ৪০ টাকা, প্রতি কেজি লাল শাক বিক্রি হচ্ছে ৪০ টাকা, প্রতি পিস লাউ যেটি গত কয়েকদিন আগেও ৫০ টাকা বেশি ছিল সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। এরকম প্রতিটা সবজির দামই কিন্তু নিম্নমুখী, অর্থাৎ ২০০ টাকা নিয়ে বাজারে আসলে কিন্তু ব্যাগ ভর্তি সবজি পাওয়া যাচ্ছে। এছাড়াও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা করে, রসুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮ থেকে ২০ টাকা। তবে কিছুটা বেশি তুলনামূলক পেঁয়াজের দাম, প্রতি কেজি পেঁয়াজ মেহেরপুর বাজারে আজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৯০ টাকা করে। এছাড়া শীতকালীন সব ধরনের সবজি সরবরাহ ব্যাপক রয়েছে, যার ফলে দাম নিম্নমুখী। এতে ক্রেতাদের মধ্যে কিন্তু এক ধরনের স্বস্তি ফিরে এসেছে এবং আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে মেহেরপুরের সবজি বাজার কিন্তু একেবারে সস্তা। তবে এ নিয়ে বেশ ক্ষোভ রয়েছে চাষিদের মধ্যে, কারণ গেল মৌসুমে বর্ষাকালে কিন্তু ব্যাপক সবজির ক্ষতি হয়েছে। শীতকালীন সবজি তারা কিন্তু সবজির ক্ষতিটা পুষিয়ে নিতে চায়, তবে দাম যেহেতু নিম্নমুখী, এর চাইতে যদি আরো বেশি কমে যায় সেই ক্ষেত্রে চাষিরা কিন্তু বেশ বিপদে পড়বে। গালিব, এই ছিল আমার কাছে মেহেরপুর সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। গালিব। স্টারলিংক অগ্নি সিস্টেম ও ব্র্যাক সহ দেশি বিদেশি একাধিক প্রতিষ্ঠান বিনিয়োগ করছে রাজশাহী হাইটেক পার্কে। তাতে পার্ক ঘিরে বাড়ছে সম্ভাবনা। তবে ৫ আগস্টের ক্ষতি পুষিয়ে নিতে অবকাঠামো মেরামত ও সরকারি সহযোগিতা চান ব্যবসায়ীরা। উদ্যোক্তা বান্ধব পরিবেশ ও বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পার্কের সম্পর্ক তৈরির দাবি বিশেষজ্ঞদের। লোকসানে চলতে থাকা পার্কটি দ্রুতই লাভবান হবে বলে প্রত্যাশা ঊর্ধ্বতন কর্মকর্তাদের। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। ৩১ একরের রাজশাহী হাইটেক পার্ক যাত্রা শুরুর পর ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে চলে স্থবিরতায়। তবে সম্প্রতি তা কাটিয়ে বিনিয়োগে নতুন গতি পেয়েছে পার্কটি। হাইটেক পার্ক জুড়ে ৮টি বাণিজ্যিক প্লটের সবকটি ছিল ফাঁকা। গেল মাস থেকে একে একে বিনিয়োগ এসেছে সেখানে।
40 বছরের জন্য 1 একরের প্লটে গ্রাউন্ড স্টেশন নির্মাণ করেছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক। পাশের প্লট বরাদ্দ নিয়েছে দেশীয় আইটি প্রতিষ্ঠান অগ্নি সিস্টেম। এছাড়া 2 একরের ব্র্যাক আইটি আর 12 তলা অত্যাধুনিক সিলিকন টাওয়ারে 2400 বর্গফুট জায়গা নিচ্ছে প্রাণ আরএফএল সহ একাধিক প্রতিষ্ঠান। তাতে দ্রুতই ব্যস্ত হয়ে উঠবে হাইটেক পার্ক। আইটি ইনকিউবেশন সেন্টারে এখন 7টা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে, সেখানে কোনো ফাঁকা স্পেস আমাদের নেই, অর্থাৎ ওটা পরিপূর্ণভাবেই কার্যক্রম পরিচালনা করছে। এবং এই সিলিকন টাওয়ার যেটাতে আমরা দেখতেছি 12 তলা বিশিষ্ট, এই বিল্ডিংয়ে আমাদের 19টা কোম্পানিকে আমরা স্পেস বরাদ্দ দিয়েছি, যারা এখন অলরেডি অনেকে কাজ করছে, অনেকে তাদের অফিস ডেকোরেশনের কাজ শুরু করেছে। সবচেয়ে বড় যেটা অ্যাচিভমেন্ট 5 তারিখের পরে, 5 আগস্টের পরে, সেটা আমাদের এখানে স্টারলিংকের একটা গ্রাউন্ড স্টেশন করা হয়েছে এবং 1 একর জমি তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস, তাদেরকেও 1 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে হাইটেক পার্কের বর্তমান ব্যবসায়ীরা বলছেন নিরাপত্তা, উপযুক্ত পরিবেশ তৈরি আর প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিংয়ে পিছিয়ে আছে কর্তৃপক্ষ। পাশাপাশি গেল 5 আগস্টের ঘটনায় ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি পুষিয়ে না দেয়ায় বড় বিনিয়োগে ঝুঁকি মনে করছেন তারা। আমার কাছে যে কনসার্নটা সেটা হচ্ছে সিকিউরিটি কনসার্ন। হাইটেকের বাউন্ডারিটা এখনও কোথাও কোথাও অরক্ষিত, এটা একটা পয়েন্ট। আর একটা জিনিস হচ্ছে এখানকার সিসিটিভি ক্যামেরা সিস্টেম এবং এখানকার এন্ট্রি এক্সিটের যে আগের যে সিস্টেমগুলো ছিল, এটাকে যদি আবার নতুন করে করা যায়, এটা একটা পয়েন্ট। আমাদের যে ক্ষতিটা হয়েছিল সেটার অডিট বা বিভিন্ন কিছু ক্লিয়ার হয়েছে, বাট সে ক্ষতিপূরণটা কিন্তু আমরা এখনও কোনো কোম্পানি পাই নাই। তো এইটা যদি কোম্পানিগুলোকে প্রোভাইড করা যায় তাহলে কোম্পানিগুলো আরও বেটার কিছু করবে। যারা রাজশাহী কেন্দ্রিক আছেন মানুষজন, যারা এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা টেক ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি হচ্ছে যে তারা একটা হাবে এসে, একটা জায়গাতে এসে অনেকগুলো কোম্পানি পেয়ে যায়, তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পায় এবং অনেক ক্ষেত্রে সেশন চালু হয় বা কোর্স ছাড়ে। এদিকে হাইটেক পার্কের উপপরিচালক বলছেন, নষ্ট লিফট, নিরাপত্তা কন্ট্রোল রুম ও অন্যান্য সুবিধার জন্য চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সরকার ব্যবসা করার জন্য শুধুমাত্র নয়, সরকার এখানে একটা সেক্টরকে, একটা ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর জন্য কাজ করছে। কাজে এই ইন্ডাস্ট্রি দাঁড় করানো যে খুব রাতারাতি হয়ে যাবে এরকম না। সিলিকন ভ্যালি কিন্তু 2-1 বছরে হয় নাই। ফলে আমাদের এই আইটি ইন্ডাস্ট্রিটাও আপনার শক্তিশালী হয়ে উঠতে প্রয়োজনীয় সময় দরকার। তো সেই সময়টা আমরা দিতে চাইছি, সেই সময়টা আমরা দিব এবং আমরা সরকারের পক্ষ থেকে আসলে ব্যবসা চিন্তা করে না করে আমরা আসলে ওই সেক্টরটাকে কী করে দাঁড় করানো যায় আগামীর জন্য, সেই লক্ষ্যে কাজ করছি। আইটি বিশেষজ্ঞরা বলছেন, হাইটেক পার্কের কর্মীদের মিল ও নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই নিশ্চিত করতে হবে। পাশাপাশি দক্ষ কর্মী পেতে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সম্পর্ক তৈরি করতে হবে বলছেন তারা। যে সিকিউরিটি ক্যামেরা নাই সেগুলো দেওয়া যেতে পারে, তারপরে পর্যাপ্ত যেন এন্ট্রান্স, যেন সবাই যেন সেখানে যেতে না পারে, যেতে গেলেও যেন হচ্ছে যে আপনার একটা কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হয়, সে ধরনের একটা ব্যবস্থা আমার মনে হয় করা উচিত। আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, সেটা আমার মনে হয় এখনও এনশিওর করা হয়। হাইটেক পার্কের মধ্যে যে যতগুলো ফার্ম আছে এবং অন্যান্য যে ফার্ম বাইরের আছে, তারা যদি এই জায়গাটা তৈরি করতে পারে তা, এবং আমরা চাই তারা আমাদেরকে ইনভাইট করুক একটু, যে না তোমরা এখানে তোমাদের ছাত্রদেরকে ইন্টার্নশিপ করাতে পারো, তাহলে কি হলো, তাদের সাথে কিন্তু আগের থেকেই আমাদের স্টুডেন্টদের একটা যোগাযোগ হয়ে গেল। রাজশাহী হাইটেক পার্কে বর্তমানে ভাড়া ও সার্ভিস চার্জ বাবদ আয় হয় প্রায় 2 লাখ টাকা, ব্যয় প্রায় 8 লাখ, আর প্রতি মাসে হাইটেক পার্কের ভর্তুকি 6 লাখ। নভেম্বরের পর থেকে এর অনেকটা কাটিয়ে উঠবে বলছে প্রতিষ্ঠানটি। রাকিবুল হাসান, এখন রাজশাহী। সুনামগঞ্জের মহাসিং নদীতে একটি সেতুর অভাবে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় 3 জেলার প্রায় 5 লাখ মানুষকে। স্বাধীনতার পর থেকে সেতু নির্মাণের আশ্বাস দেয়া হলেও নেওয়া হয়নি বাস্তবায়নের উদ্যোগ। এলজিডি বলছে, মহাসিং নদীতে সেতু তৈরির জন্য দ্রুত মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে। লিপসান আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন।
সেতুর অভাবে আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার অন্তত 50 গ্রামের মানুষ। খেয়া নৌকায় করে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মহাসিং নদী পারাপার হচ্ছেন 5 লাখের বেশি বাসিন্দা। জেলা শহরে যেতে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হয় তাদের। নদী পার হতে গিয়ে বিপাকে পড়তে হয় স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরও। এলাকার উৎপাদিত ফসল আনা নেয় কৃষকদের পড়তে হয় বাড়তি বিড়ম্বনায়। বর্ষায় বাড়ে আরও দুর্ভোগ। সেতুর দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন করেও সুরাহা মেলেনি। আমরা সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত, যেমন স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সবকিছু থেকে বঞ্চিত। ছাত্র ছাত্রী আমরা সব সময় ফারাইতে পারে না, নৌকা পাই না। রোগী অসুস্থ মানুষ যারা আছেন এরা লইয়া যাইতে খুব কষ্ট হয়। বর্ষাকালে ছাত্রছাত্রী আসতে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। যদি এই ব্রিজটা হয় তাহলে আমরা বাড়ি থেকেই ইজিলি সহজে আমরা বিভিন্ন জেলা বা উপজেলায় বা রাজধানীতে মালামালগুলো সরবরাহ করতে পারবো। এলজিইডি বলছে মহাসিং নদীতে সেতু তৈরির জন্য দ্রুত মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। বর্তমানে এই জায়গায় ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। এলাকার লোকজনের ব্রিজ নির্মাণ করার জন্য দাবি জানিয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে ব্রিজটি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। মহাসিং নদীর 3 মোহনায় সেতু নির্মাণ হলে বদলে যাবে 3 উপজেলার যোগাযোগ ব্যবস্থা। ভিন্ন মাত্রা পাবে 50 গ্রামের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি। এখন সুনামগঞ্জ। ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে বামরাইল খালের ওপর থাকা সেতুর বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে, যার উপর দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়া বরিশাল বিভাগে চলাচলের জন্য একমাত্র পথ ক্ষতিগ্রস্ত হলে ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ী নেতারা। তবে প্রাথমিকভাবে বালুর বস্তা দিয়ে সংস্কারের কাজ করা হচ্ছে বলছেন সড়ক ও জনপথ বিভাগ। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদন। বরিশালের উজিরপুর উপজেলায় বামরাইল খালের উপর নির্মিত সেতু এটি রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল বিভাগের 6 জেলায় সড়ক পথে যাতায়াতের একটি মাত্র পথ। সে পথেই রয়েছে এই সেতু, অথচ সেই সেতুর নিচে একাধিক জায়গায় তৈরি হয়েছে বড় বড় ফাটল। সড়ক ও জনপথ বিভাগ সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে 5 টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। তবে কোনো নিয়মের তোয়াক্কা না করেই মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলছে যানবাহন। ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। লিমিট হচ্ছে গিয়ে আপনার 5 টন, কিন্তু সেখানে যানবাহন চলে 25 টন, তারপর 30 টন। গাড়ি যখন ব্রিজের উপরে ওঠে এটা দোলে অনেক সময় আমরা হাঁটাচলা করলে এটা অনুভব করতে পারি। এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ, যে কোনো টাইমে একটা অকারণ ঘটতে পারে। ব্যবসায়ীরা বলছেন সেতুটি ধসে পড়লে রাজধানী সহ সারা দেশের সাথে বরিশাল বিভাগের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত সময়ের মধ্যে সেতু মেরামতের দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের যত মালামাল, পায়রা বন্দরের মালামাল, সমস্ত মালামাল এই হাইওয়ে দিয়ে আসে। কাজেই এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে টোটাল বরিশাল কলাপস, বরিশাল বিভাগ কলাপস হবে। সড়ক ও জনপথ বিভাগ বলছে বামরাইল সেতুর নিচে ইতিমধ্যে বালুর বস্তা দেওয়া হয়েছে। এছাড়া সেতুর পাশে একটি বেইলি ব্রিজ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 25 টন 30 টন ট্রাক ওইখান দিয়ে চলাফেরা করে এবং এই যাতায়াতের কারণে আমরা আশঙ্কা করতেছি যে এই ক্র্যাকটা ডেভেলপ করেছে এই ব্রিজে। এখানে যান চলাচলটা যেন বিঘ্ন না হয় এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে আমরা হয়তো খুব শীঘ্রই এখানে কোনো বেইলি সেতু স্থানান্তর করব এবং কোনো বড় ধরনের স্ট্রাকচার আমরা এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক স্ট্রাকচার নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করব। বামরাইল সেতু কবে নির্মাণ করা হয়েছিল সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সড়ক ও জনপথ বিভাগের হাতে। তবে স্থানীয়দের ভাষ্যমতে পাকিস্তান আমলে নির্মিত এই সেতুর বয়স 65 থেকে 70 বছরের বেশি, যার দৈর্ঘ্য 25 মিটার। এখানে নতুন করে একটি সেতু নির্মাণ করা হলে পরবর্তী 100 বছর বা তার অধিক সময়ের বিষয়টি মাথায় এনে কাজ করতে হবে। এই সেতুটির প্রস্থ মাত্র 7 মিটার। এখানে দুটো গাড়ি পাশাপাশি চলতে পারে, কিন্তু 6 লেন বা 4 লেন হলে সেতুটির প্রস্থ বাড়াতে হবে। সেক্ষেত্রে এর নির্মাণ ব্যয়ও বাড়বে। বর্তমান বাজার দর অনুসারে যাতে খরচ হতে পারে কমপক্ষে 30 থেকে 35 কোটি টাকা। ফিরদাউস সোহাগ, এখন বামরাইল, বরিশাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
আর কয়েক ঘন্টা পরই জানা যাবে কে হচ্ছেন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, এরপরই ফলাফল ঘোষণা হবে। শহরে প্রায় ৫.১ মিলিয়ন নিবন্ধিত ভোটারের মধ্যে ইতিমধ্যে প্রায় ৭,৩৫,০০০ নিউ ইয়র্কার আগাম ভোট দিয়েছেন। তাতেও এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। শেষ পর্যন্ত জিতলে তিনি হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ভারতীয় বংশোদ্ভূত বাবা মায়ের সন্তান জোহরান মামদানি জন্মেছেন উগান্ডায়, কিন্তু বেড়ে উঠেছেন নিউ ইয়র্কে। বাংলাদেশিরা তাকে নিজেদের প্রার্থীর মতোই দেখছেন। বাংলাদেশের গ্রামগঞ্জের নির্বাচনের মতোই উৎসবের আমেজ এখন নিউ ইয়র্কের বাংলাদেশি পাড়াগুলোয়। প্রাইমারিতে জেতার পেছনে বাংলাদেশি নারীদের অবদান স্বীকার করলেও মূল নির্বাচনে বাংলাদেশি আন্টি আঙ্কেলরা ইতিহাস পরিবর্তন করবে বলেও বিশ্বাস স্বয়ং জোহরান মামদানির। I would be remiss if I also didn't say the Bangladeshi uncles who stood with us as well as the Bangladeshi youngsters. মাত্র ৩৩ বছর বয়সী স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান প্রগতিশীল রাজনীতির পরিচিত মুখ। তার বার্তা স্পষ্ট, এমন এক মানবিক শহর যেখানে গণপরিবহন, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা থাকবে সকলের নাগালে। মুসলিমরাও অন্য সবার মতো মর্যাদা নিয়ে বসবাস করবে। And that is the city hall that I endeavor to build. A city hall where people can not just see themselves in it, but a city hall where they can understand that that government cares about them, cares about their welfare, and will fight for them. No matter where they were born, no matter what religion they have, no matter their name, it is their city, and it is our job to deliver it for them. Are you ready? Yeah! ৩৭তম মেয়র নির্বাচন চলছে ইতিহাস খ্যাত নিউ ইয়র্ক সিটিতে, যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী। প্রায় ৪০০ বছরের ইতিহাসে এই শহরে কখনো কোনো মুসলিম, এমনকি কোনো এশীয় বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হননি। বর্তমানে শহরের প্রায় ৯% ভোটার মুসলিম, আর এশীয় বংশোদ্ভূত নাগরিকদের হার ২০% বেশি। বিশেষজ্ঞরা বলছেন এই ভোটাররাই এবার ফল নির্ধারণে ভূমিকা রাখবেন। All of this in a city where more than 1 million of its residents are Muslim. And I know that what Muslim New Yorkers want and deserve is the same thing as every other community. Equality and respect. Nothing more. তবে শেষ মুহূর্তে সমীকরণ বদলেছে। ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস প্রার্থিতা প্রত্যাহার করে স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন। এরিকের মুসলিম বিরোধী বক্তব্য ও মিডিয়ার চাপ জোহরানের প্রচারণায় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মোদিপন্থী ভারতীয়রাও জোহরানের বিরোধিতা করছেন। সবার লক্ষ্য মুসলিম ও প্রগতিশীল প্রার্থীকে আটকানো। তবে জোহরানের পাশে দাঁড়িয়েছেন সেলিব্রিটি রাজনীতিক বার্নি স্যান্ডার্স, আলেকজান্দ্রিয়া অকাসিও, ডেমোক্রেট নেতা হেকিম জাফরি এবং নিউ ইয়র্কের গভর্নরও। শেষ মুহূর্তে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয় করতে সাহায্য করতে পারে। নিউ ইয়র্কের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কেবল রাজনৈতিক নয়, এটি সংস্কৃতি, ধর্ম ও প্রজন্মের প্রতিনিধিত্বের এক পরীক্ষা। এখন দেখার বিষয়, ইতিহাসের পাতায় সত্যি কি মুসলিম মেয়র হিসেবে জায়গা করে নেন জোহরান মামদানি। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন। শেষ সময় নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছে দলগুলো। ভোটে এবারও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকারই জিতবে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আর বিরোধীর মহাজোট বন্ধন এবার বিহারের ক্ষমতায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম তন্নি। আগামী 22 নভেম্বর শেষ হতে যাচ্ছে ভারতের বিহারের বিধানসভার বর্তমান সরকারের মেয়াদ। তার আগেই 6 ও 11 নভেম্বর 2 ধাপে ভোট দিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে বেছে নিতে প্রস্তুত বিহারবাসী। রাজ্য জুড়ে 90,712টি কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। 2 ধাপে ভোট গ্রহণের পর 14 নভেম্বর নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। বর্তমানে বিহারে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি সমর্থিত জেডিইউ পার্টির নেতা নীতিশ কুমার। 2020 সালে নির্বাচনে 125টি আসন পেয়ে নীতিশ কুমারের নেতৃত্বে সরকার গঠন করে এনডিএ জোট। আগামী নির্বাচনেও বিহারে এনডিএ জোটই জিতবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তবে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ জোট নির্বাচনে জিতলেও পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা পরে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। फिर से एक बार मैं स्पष्ट कर देता हूं, नीतीश जी मुख्यमंत्री हैं, हम उनके नेतृत्व में चुनाव लड़ रहे हैं, इसमें कोई एनडीए में कंफ्यूजन नहीं है, फैलाना भी नहीं चाहिए। एनडीए गठबंधन 160 के आसपास सीट जीत कर आएगा और जो बचा है वो सारा सब में बटेगा। অন্যদিকে মহাজোট বন্ধনের প্রার্থী তেজস্বী প্রসাদ যাদব এবার বিহারের মুখ্যমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির প্রতিষ্ঠাতা ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। 14 तारीख को सरकार बदल जाएगी। 14 तारीख को सरकार बदल जाएगी। बिल्कुल बदल जाएगी। যদিও বিহারের বিধানসভা নির্বাচনে কে জয়ী হবে তা জানা যাবে আগামী 14 নভেম্বর। তার আগেই অবশ্য ভোটের সম্ভাব্য ফলাফল জানিয়েছে দেশটির ফলদির কুখ্যাত সাট্টা বাজার বা জুয়ার বাজার। ভারতে জুয়া বাজার নিষিদ্ধ হলেও রাজস্থানের এই সাট্টা বাজারের রাজনৈতিক পূর্বাভাস অধিকাংশ ক্ষেত্রেই মিলে যায়। ফলদির সাট্টা বাজার মনে করছে এবারও বিহারে এনডিএ জোটই ক্ষমতায় আসতে চলেছে। সাট্টা বাজারের দাবি 243 আসনের বিহারে 128 থেকে 134টি আসন জিততে পারে বিজেপি নীতিশ কুমারের জেডিইউ। সরকার গঠনের জন্য 122টি আসনের চেয়ে কয়েকটি আসন বেশি পেতে পারে এনডিএ। অন্যদিকে 93 থেকে 99টি আসন পেয়ে বিরোধী মহাজোট বন্ধনকে সন্তুষ্ট থাকতে হবে বলে দাবি সাট্টা বাজারের জুয়ারিদের। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। প্রথমবারের মতো নবনির্বাচিত 25 জন পরিচালকদের সবাইকে নিয়ে অনুষ্ঠিত হলো বিসিবির সভা। তবে দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত সভায় চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে হাতে গোনা কয়েকটি বিষয়ে। আরও জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। 6 অক্টোবর নির্বাচনের ফল ঘোষণার পরপরই দায়িত্ব বন্টনের জন্য এবং পরদিন কয়েকজন পরিচালককে নিয়ে সভা আয়োজন করেছিল বিসিবি। তবে 25 জন পরিচালকের সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কোনো সভা অনুষ্ঠিত হয়নি। অবশেষে নির্বাচনের প্রায় 1 মাস পর প্রথমবারের মতো সকল পরিচালককে নিয়ে বিসিবির সভা, যেখানে আলোচনা হয় বিপিএল থেকে শুরু করে নানা ইস্যু নিয়ে। বিকেল 3টার একটু পর শুরু হওয়া সভা চলে রাত প্রায় 10টা পর্যন্ত। প্রায় 7 ঘন্টার ম্যারাথন মিটিং শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবির 4 পরিচালক, যেখানে আলোচনার নানা বিষয়বস্তু তুলে ধরেন তারা। ডিসকাশন এবং ডিবেটটা একটু বেশি হয়েছে। সামনে আয়ারল্যান্ড সিরিজ। আসন ওই সিরিজের জন্য বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন থাকতেও আলাদা করে আরেকজন নিয়োগের কারণও জানিয়েছে সংস্থাটি। আমাদের এই মুহূর্তে আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের কোথায় এডিশনাল সাপোর্ট দরকার আমাদের টিমে। তো সেটা বিবেচনা করে আমাদের মনে হয়েছে আমাদের ব্যাটিং এর ক্ষেত্রে এক্সট্রা সাপোর্ট দরকার এবং স্পেশালাইজড একজন ব্যাটিং কোচ দরকার টিমের সাথে। এই মুহূর্তে তো আয়ারল্যান্ড সিরিজটা পর্যন্ত এই সিদ্ধান্ত এসেছে। এরপরে আবার নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে বাদবাকি সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিবির নতুন পরিচালনা পর্ষদ শুরু থেকেই দেশের সর্বত্র ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে। এবারের মিটিংয়ে আলোচনা হয়েছে সে বিষয়েও। আমাদের যে প্রত্যেকটা হেডকোয়ার্টার বলতে পারছি ডিভিশনাল যে হেডকোয়ার্টারগুলো আছে, আমাদের এই বর্তমানে খেলা হয় ঢাকা, চিটাগাং এবং সিলেটে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়। এছাড়াও আমরা বলেছি অতি শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, বগুড়া এই 5টাকে কত শীঘ্রই যেন আমরা নিয়ে যাই। আপনি যদি ক্রিকেটকে ডেভেলপ করতে চান, ভালো জায়গায় যেতে চান, তাহলে আমাদেরকে মনে হয় যে ওই যে আস্তে আস্তে অল্প অল্প করে যে হবে না, যত তাড়াতাড়ি পারা যায় এই ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করতে হবে। গত বিপিএলে ওঠা ফিক্সিং এর অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়। তবে এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি কেউই। এদিকে দ্বাদশ বিপিএলে কোন কোন দল অংশ নেবে সেই তালিকা 4 নভেম্বর জানানো হবে বলে জানিয়েছে বিসিবি। এবং ওই সব জায়গাগুলোকে ক্রিকেটকে খুব আসাদুজ্জামান লিটন, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল শিরোনামগুলো একবার। 17 বছর পর ভোটের মাঠে খালেদা জিয়া লড়বেন 3টি আসনে। বগুড়া 6-এ তারেক রহমান। 237 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। অনানুষ্ঠানিকভাবে কিছু আসনে প্রার্থী ঠিক করল এনসিপি। নাহিদ লড়বেন ঢাকা 11 থেকে, আখতার রংপুর 4-এ, পঞ্চগড়ে সার্জিস, কুমিল্লায় হাসনাত। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনায় ভবনের উচ্চতা বৃদ্ধিতে ব্যবসায়ীদের স্বস্তি, ক্ষুব্ধ পরিকল্পনাবিদরা। বাস্তবতা মেনেই সিদ্ধান্ত, বলছে রাজু। বিজিবির নিয়মিত অভিযানের পরেও চোরাচালান কমছে না ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে। বহনে ব্যবহার হচ্ছে স্থানীয়রা, কঠোর নজরদারির তাগিদ।
এবং নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হবার হাতছানি মামদানির সামনে। কয়েক ঘন্টা পরে ভোট, 20% এশীয় গড়ে দিতে পারে ফল। এই ছিল এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/এখন।